আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা বাড়ছে। ভারত জুড়ে নানাভাবে নানা স্থানে কট্টরপন্থী হিন্দুদের ক্ষোভের শিকার হচ্ছেন মুসলিমরা। আর এর কারণ হিসেবে আঙুল তোলা হচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যার তীব্রতা বেড়েছে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ভারতের ক্ষমতাসীন বিজেপি আগাগোড়াই একটি হিন্দুত্ববাদী দল। এই দলের মূল রাজনীতি মুসলিম বিদ্বেষী। কাজেই হাসিনার পতনের পর যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ধোঁয়া ওঠে, তখন থেকে এর সরাসরি এবং তীব্র নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে ভারতের মুসলমানদের ওপর। শেখ হাসিনার পতন ও পলায়ন দেখেই ভারতের মুসলমানরা কিছু আঁচ করতে পারছিলেন সংকটের মধ্যে পড়তে যাচ্ছেন তারা। খালে খান নামে ভারতীয় এক মুসলিম তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, হাসিনার পালানোর খবর তাকে আতঙ্কিত করে তুলেছিল। খালে খান প্রতি বছর গরমের সময় তার ৬ সদস্যের পরিবার নিয়ে উত্তরপ্রদেশের গাজিবাদ এলাকায় রেললাইনের পাশে সরকারি জায়গায় কুড়ে ঘর তুলে পাপোশ বিক্রি করেন। দিনে প্রায় $5 করে আয় হয় তার। কিছুদিন এখানে কাটিয়ে নিজ গ্রাম শাহজাহানপুরে ফিরে যান তিনি। কিন্তু এবারের পরিস্থিতি আগের মতো নেই। ৯ আগস্ট তার পরিবার এবং আরও ৩ মুসলিম পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন হিন্দুর একটি দল। হিন্দু ডানপন্থী একটি সংগঠনের ব্যানার হাতে নিয়ে আক্রমণ করতে আসা এই দলটির দাবি, খালে খান এবং তার সঙ্গে থাকা অন্য মুসলিম পরিবারগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। এই অভিযোগ তুলে লাঠি ও রড দিয়ে নির্মমভাবে পেটানো হয় তাদের। ঘটনা যে এই একটি তা কিন্তু নয়। তেমন হলে একে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে এ তথ্য প্রচারের পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানরা আক্রান্ত হন। হিন্দু হামলাকারীদের দাবি, তাদের দেশে থাকা মুসলিমরা বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে তাদের দেশে ঢুকে পড়েছে। অনেকে অজুহাত খোঁজারও চেষ্টা করেননি। সংখ্যালঘু মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা। হিন্দুরা মুসলমানদের মারধর করে তাদের সহায় সম্পত্তি ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, বাড়ি ঘর কাজ ছেড়ে দিয়ে দেশান্তরী হওয়ারও নসিহত করে গেছে। প্রগতিশীল হিন্দুরা মুসলমানদের ওপর এই নির্যাতন দেখে কষ্ট পেলেও কেউই কট্টর হিন্দুদের সঙ্গে সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চাননি। আক্রান্ত মুসলমানরা পালিয়ে গেছে, তবে কোথায় কেউ জানে না। যদিও চলমান পরিস্থিতির শিকার হতে হবে এমন কোনো দোষ তারা করেনি। মুসলমানরা পালিয়ে যাওয়ার পর থেকে তাদের পড়ে থাকা ঘরদুয়ারে আগুন ধরিয়ে দেয় হিন্দুরা। ফলে নিজ বাড়ি ঘরে ফিরে আসার দরজাও তাদের সামনে আর খোলা নেই। ভারতের মুসলমানদের বাড়িতে হামলার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। অপরাধ জগতের পুরনো বাসিন্দা তারা। হামলা চালানোর আগে তারা ভারতের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা হচ্ছে তা বন্ধে ব্যবস্থা নিতে হবে, নয়তো তারা ভারতে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করবেন। এই জন্য বিভিন্ন স্থানে এই নেতারা সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। উত্তরপ্রদেশে মুসলমানদের বাড়িতে হামলার সাথে জড়িত হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে তদন্ত করে পুলিশ জানতে পারে, বাংলাদেশি বলে যাদের উপর হামলা করা হয়েছে তারা আসলে ভারতীয়। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাদের বাড়ি। পরে অবশ্য হামলার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। মুসলমানদের উপর হামলা চালানোর জন্য তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জুড়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর থেকেই এই প্রবণতার সূত্রপাত। নানাভাবে আক্রান্ত হচ্ছে ভারতের মুসলমানরা। আক্রমণ, নির্যাতন, হত্যা অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গরুর মাংস কেনাবেচা খাওয়াকে কেন্দ্র করে বহু মুসলমানকে পিটিয়ে মেরেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারত জুড়ে বহু মসজিদকে মন্দিরে পরিণত করার ব্যাপারে প্রবল প্রচারও শুরু হয়েছে। আর এসব কাজে পুরোপুরি সমর্থন জুগিয়ে চলেছে ভারতের মূলধারার সংবাদ মাধ্যম।
ভারত সরকার অবশ্য সরাসরি এসব হামলার কথা স্বীকার করে না। তাদের দাবি, ভারতীয় মুসলমানরা কোনো ধরনের অন্যায়ের শিকার হচ্ছে না। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সমালোচকদের মতে বিজেপির মূল লক্ষ্য ভারতকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করা। তাদের এই লক্ষ্যই মুসলমানদের ওপর হামলাকে উৎসাহিত করে। তারা বিশ্বাস করে মুসলমান বিদ্বেষী বক্তব্য এবং ইসলাম ভীতি ছড়ানো ভাষণ ভারতীয় জনগণের মধ্যে এমন মানসিকতা তৈরি করবে যে মুসলমানদের হাত থেকে একমাত্র বিজেপি হিন্দুদের রক্ষা করতে পারে। শুধু মুসলিম নাগরিকদের ব্যাপারেই যে তারা ভীতি ছড়াচ্ছে তা নয়, ভারতবর্ষে ১৬ শতক থেকে ১৮ শতক পর্যন্ত যে মুসলিম শাসকরা ছিলেন তাদের কাজ, চরিত্র এবং শাসনের ধরন নিয়েও অপপ্রচার চালায় বিজেপি। গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইটের একটি প্রকল্প ইন্ডিয়ান হেইট ল্যাবের প্রতিষ্ঠাতা রাকিব হামিদ নায়েক ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের আদর্শ ও ভাবনা সম্পর্কে বলেন, হিন্দুরা মুসলমানদের ভারতীয় নাগরিক বলে মনে করে না, তারা মুসলমানদের বহিরাগত হিসেবে মনে করে। তিনি বলেন, বছরের পর বছর ধরে ভারতে মুসলিম বিরোধী প্রচার চলছে। বলা হয়ে থাকে, অভিবাসনের কারণে মুসলমানরা ভারতে প্রবেশের সুযোগ পেয়েছে। তাদের ভাষায় যা অনুপ্রবেশকারী, এটা মূলত মুসলমানদের সম্পর্কে ব্যবহার করা হয়। এই প্রয়োগ দিন দিন বাড়ছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই এর নেতিবাচক প্রভাব পড়ে ভারতে। এই ধরনের সময় মুসলমানরা ভারতের বাইরে থেকে এসেছে বলে যে অপপ্রচার রয়েছে তা পালে হাওয়া পায়। সব সময় মুসলমানদের বহিরাগত হিসেবে ট্যাগ লাগানো হয়। তাদের বলা হয় বাঙালি অথবা রোহিঙ্গা। এইসব শব্দ ব্যবহার করেই তাদের উপর হামলা চালানো হয়। নারীবাদী কর্মী এবং একসময় বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কবিতা কৃষ্ণান মনে করেন, মুসলমানদের বিরুদ্ধে বিজেপি সহ এসব রাজনৈতিক দলের এত বিদ্বেষের অন্যতম কারণ রাজনৈতিক। মোদির সঙ্গে শেখ হাসিনার ভূ রাজনৈতিক সম্পর্ক বরাবরই ভালো। ফলে হাসিনার এভাবে পালিয়ে ভারতে আশ্রয় নেয়াকে খুব একটা ভালোভাবে নেননি তিনি। মোদি সরকার দক্ষিণ এশিয়ার ওপর ভারতের নিয়ন্ত্রণ দেখাতে আগ্রহী, বিশেষ করে বাংলাদেশ এবং নেপালের ওপর। কৃষ্ণান বলেন, শেখ হাসিনার পতনের অর্থ হচ্ছে ভারতের প্রভাব কমে আসছে। এছাড়া ভারতের অভ্যন্তরীণ নানা ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতেও মোদি বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে বলে খবর ছড়ানোর চেষ্টা করে থাকতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকারী ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন। মোদি কিন্তু কখনোই এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেননি, যদিও তার দেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। বাংলাদেশের আন্দোলন অবশ্য সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে ছিল না, বরং এই আন্দোলনের মূল দাবি ছিল গণতান্ত্রিক সংস্কার এবং আইন নীতিবিধানের উন্নয়ন, যা ভারতের জন্য অপরিহার্য। কিন্তু ভারত বাংলাদেশের আন্দোলনের মূল অংশটি গ্রহণ না করে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আসা বিপজ্জনক একটি অংশকে বেছে নেয়। আর পুরো পরিস্থিতিকে জটিল করে তুলতে সহায়তা নেওয়া হয় প্রযুক্তির। ডানপন্থী হিন্দুদের প্রচার মাধ্যমগুলো তাদের দেশের মুসলমানদের উপর নির্যাতন চালাতে বেছে নেয় ভুয়া খবর, মিথ্যা তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও। ফ্যাক্ট চেক নিউজ ওয়েবসাইটের বুম লাইভের বার্তা সম্পাদক শক্তি চট্টোপাধ্যায় জানান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে বলে খবর তৈরি হয়। ভুয়া ভিডিও আর তথ্যে ভরে ওঠে সংবাদ মাধ্যম। আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আক্রান্ত হওয়ার ঘটনাকে দেখানো হয় সংখ্যালঘুদের উপর হামলা হিসেবে। ভারতের ডানপন্থী নেতাকর্মীরা এসব ভিডিও এক্স হ্যান্ডেলে প্রচার করতে থাকে। খোদ বাংলাদেশের ভেতরেও এসব খবর এভাবে ডালাপালা মেলেনি যেভাবে ভারতে ছড়িয়েছে। এ ধরনের বহু ভিডিও এক্স হ্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো প্রকৃতপক্ষে হিন্দুদের উপর হামলা নয়, মুসলমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, বরং পুরো বিষয়টি রাজনৈতিক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।